বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কি অবস্থা, মানে বলতেও ঠোঁট কাঁপে না। যেখানে বলছেন কোনো দোষকে, বাদ দিন, ওই ব্যক্তির কথা বাদ দিন, এই যে মমতা ব্যানার্জি একটা কথা বললেন না যে ওবিসি নিয়েও কিছু হবে না, ওবিসি নিয়েও কিছু হবে না। আমি বলছি যে ওবিসি নিয়েও অনেক কিছু হবে যদি আপনি ভুয়ো তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট দিয়ে থাকেন। তো অর্থাৎ যদি আপনি আবারও ফ্রড করে থাকেন তাহলে ওবিসি নিয়েও ন্যায় হবে। এটা ন্যায় হয়েছে, যেখানে আপনি বলছেন না যে 10 লক্ষ চাকরি আপনার রেডি, 26,000 চাকরি তো বাঁচাতে পারছেন না। 10 লক্ষ চাকরির ভাওতাবাজি দিয়ে 2024-এর ইলেকশন আপনি ভালোই লড়ে নিলেন, যেখানে আপনি বুঝিয়ে দিলেন যে কোনো চাকরি যাবে না, কোনো কিচ্ছু হবে না। কারণ এই ভিডিওটি হচ্ছে 21 জুলাই 2024-এর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মতলা থেকে চিৎকার করে করে বললেন যে একজনারও চাকরি যাবে না। চাকরি থাকলো, টিকে গেল, দিদি রাখলেন। এইবার মমতা ব্যানার্জি কি করবে সেটাও আমি জানি, কারণ মমতা ব্যানার্জি এবার বলবেন যে চলো নামো নামো, বিজেপি চাকরি খেয়ে নিয়েছে, বিজেপির জন্য চাকরি চলে গেছে, এবার আমরা দিল্লি ঘেরাও করবো। ফাঁদে পা দেবেন না। যার এরিয়া ঘেরাও করা দরকার, যাকে ঘেরাও করা দরকার সেই দিকে ফোকাস করুন। রাজ্যের নেত্রী যা ফ্রড করেছে সেটা সুপ্রিম কোর্ট নিজের মুখে জানাচ্ছেন যে যেভাবে গোটা সিস্টেমে ফ্রড হয়েছে সেটাকে আর ঠিক করা গেল না। আমার দ্বারা অনেক চেষ্টা করলাম কিন্তু এটা সম্ভব না, কারণ গোটা সিস্টেমটাই ফ্রড। এবার আপনারা ডিসাইড করুন যে কোনটা করবেন আর কোনটা করবেন না। আমি বারবার বলে গেছি যে দিদির এই যে খেলা খেলেন না, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, আর এইবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি ইন্টারন্যাশনাল কোর্ট যাব, কিন্তু আমি জানিয়ে দিই ইন্টারন্যাশনাল কোর্টে মমতা ব্যানার্জির এই মামলাটা ডিল করবে না। যদিও ভুল বোঝানোর চেষ্টা করে থাকেন, 26-এর ইলেকশন আছে সামনে, বলবেন ইন্টারন্যাশনাল কোর্ট চলে যাব, তো বুঝে নিন দিদি না চাকরি বাঁচাতে পারলেন, কারণ চাকরি তো ঘুষ খেয়ে মোটামুটি শেষ করলেন। রাজ্যের নেত্রী না আমাদের রাজ্যকে সুরক্ষিত রেখেছে, বিএসএফ কে জায়গা দিচ্ছে না, দাঙ্গার সিচুয়েশন, চারিদিকে বর্ডার এরিয়া অশান্ত। আর এদিকে পার্লামেন্টে যেখানে ওয়াকফ বোর্ডকে নিয়ে এত ইম্পর্টেন্ট একটা বিল, যেটাকে নিয়ে প্রত্যেকটা, মানে কাল থেকে আমি স্টার্ট করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়া, আজকেও আপনাদেরকে দেবো যে কি কি ছিল। এবার আপনারা জানবেন যে কি কি ছিল, কি কি হলো সেটা তো জানলেন, কি কি ছিল আর কেন এর মধ্যে অ্যামেন্ডমেন্ট আনাটা দরকার ছিল। এই ওয়াক অ্যাক্ট 1995-এ অ্যামেন্ডমেন্টটা কেন এটা আনা দরকার ছিল সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো। কারণ রাজ্যের নেত্রী কল্যাণ ব্যানার্জিকে পাঠিয়েছেন পার্লামেন্টে, চিৎকার করে করে যা কথা বললেন তাতে কল্যাণ ব্যানার্জি আর আসাদুদ্দিন ওয়েসির বক্তব্য এক। এই সেই কল্যাণ ব্যানার্জি, যে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন না যে সেকেন্ডে স্টে অর্ডার আনবো, চাকরি বাতিল হবে না, সেকেন্ডে আনুন স্টে অর্ডার। জান কি করবেন দেখুন। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদের সামনে অমিত শাহের একটা ভিডিও দেখাবো, কারণ এই ভিডিওটা দেখা খুব ইম্পর্টেন্ট, যেখানে কল্যাণ ব্যানার্জি চিৎকার করে বলছেন যে একটা সেক্টর মানবে না, একটা সেকশন অফ পাবলিক এই আইন মানবে না। ভাই কেন মানবে না? দেশের আইন সবাইকে মানতে হবে। শুনুন। फैसला मान्यवर कायदे की कोर्ट से बाहर कैसे हो सकता है? कोई भी फैसला हो, ये देश की अदालत वो फैसले तक रुचि नहीं रखेगी। नागरिक ग्रीवेंसेस लेकर कहां जाएंगे? जिसकी भूमि हड़प कर ली गई वो कहां जाएगा? ऐसा नहीं चलेगा। आपकी वोट बैंक के लिए आपने किया था, हम खारिज कर रहे हैं, हम खारिज कर रहे हैं। ऐसा नहीं चलेगा। अदालत में जाइए, जिसको ग्रीवेंसेस है इधर और साइड से, और अदालत न्याय करेगी। न्याय के लिए तो अदालतें बनी है। और मान्यवर यहां एक सदस्य ने तो कह दिया, एक सदस्य ने कह दिया माइनॉरिटीज कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। स्वीकार नहीं
नहीं करेंगे मतलब क्या है? कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे? ये कानून भारत सरकार का है, हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा। আজকে কালকে অলরেডি আপনারা জানেন যে লোকসভায় ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে, আজকে রাজ্যসভায় পেশ হয়েছে আর সেখানেও পাস হবে। ভাই ট্র্যাকে আসুন। এই যে কল্যাণ ব্যানার্জির মতো লোকজন বলছেন না যে আইন মানবে না, মানতে বাধ্য, মানতে হবে। এটা আমাদের দেশ, এতদিন তোষণের রাজনীতি করলেন, এবার লাইনে আসুন, ট্র্যাকে গাড়ি চালান। আপনারা জানেন কত মারাত্মক ব্যাপার, যেটা জগদম্বিকা পাল যিনি জেপিসির চেয়ারম্যান ছিলেন তিনি কালকে ক্লিয়ার করলেন। আর থ্যাংক গড যে টানা এতক্ষণ ডিসকাস চললো আর আমরা একের পর এক পয়েন্ট জানতে পারলাম, নাহলে এই বিরোধীরা তো ডিসকাসই করতে চায়নি। এই তৃণমূল কংগ্রেস যারা নিজেদেরকে সেকুলার বলে, আমি তো বলবো সেকুলার হচ্ছে চিরাগ পাসওয়ান, আমি তো বলবো সেকুলার হচ্ছে টিডিপি, আমি তো বলবো সেকুলার হচ্ছে জেডিইউ। আপনি কিসের সেকুলার ভাই? আপনি তো দেশকে পর্যন্ত সুরক্ষা, মানে দেশের এগেনস্টে, রাজ্য তো গেল, দেশের এগেনস্টে আপনার কথা আর আসাদুদ্দিন ওয়েসির কথা সেম। এটা আমি মেনে নিতে পারছি না। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা জানাই, যেটা জানিয়েছেন জগদম্বিকা পাল। কালকে আমি জানতে পারলাম যে দিল্লির 123টা প্রপার্টি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছিল ডিনোটিফাই করে। 2014 সালের 5 মার্চে যখন এমসিসি লাগু হয় তার ঠিক 2 দিন আগে কার গভর্নমেন্ট ছিল, ক্যাবিনেটের বৈঠক ডাকা হয় আর সেখানে হঠাৎ করে সরকারের জায়গাগুলো উইদাউট কোনো ডকুমেন্ট, উইদাউট কোনো ডিড, কোনো কিছু ছাড়াই, যেহেতু দাবি করেছে ওয়াকফ বোর্ড, তাই 123টা প্রপার্টি ডিনোটিফাই করে দিয়ে দিয়েছে। কোন এখতিয়ারে? জগদম্বিকা পাল বললেন যে যখন ব্রিটিশ নিজেদের, যখন ব্রিটিশ রুল ছিল 1911-এ, আমরা জানতাম না, এটা হিস্ট্রি জানতে হবে। 1911-এ যখন ব্রিটিশ রুল ছিল আর কলকাতা থেকে রাজধানী যখন দিল্লিতে শিফট করা হয়েছিল আর যখন এরিয়া নেওয়া হচ্ছিল ব্রিটিশ সরকারের দিক থেকে, তখন কি কম্পেনসেশন দেওয়া হয়নি? ও, কম্পেনসেশনও হজম হয়ে গেল। আর হঠাৎ করে যখন টাইম যেতে থাকলো আর 1970 এলো, 1911 থেকে 1970, এবার 1970-এ হঠাৎ করে ওয়াকফ বোর্ডের মনে পড়লো যে 1911 সালের জায়গাটা আমাদের, কম্পেনসেশন আমরা পাইনি, সুতরাং হয় আমাদেরকে কম্পেনসেশন দেখিয়ে দিক যে আমরা নিয়েছি, আদারওয়াইজ ওই জায়গা আমার। এটা কি করে হতে পারে? কোন ভাবে, কিভাবে, কোন এখতিয়ারে আপনারা প্রমাণ করবেন যে 1911 সালের কম্পেনসেশন দিয়েছিল গভর্নমেন্ট ওয়াকফ বোর্ডকে বা যারই প্রপার্টি হোক? এই যে প্রপার্টি যখন ল্যান্ড অকুপাইড হয় তখন যে কম্পেনসেশন দেওয়া হয়নি, ওটা কিভাবে আপনি এত বছর পর প্রমাণ করবেন বলুন? আর প্রমাণ করতে পারবেন না তো সেই জায়গা ওয়াকফ বোর্ডের। আর আপনি দাবি করছেন আপনার কোনো ডকুমেন্টের দরকার নেই, আর যখন দাবি করছেন তো আমাকে এবার তড়িঘড়ি ডকুমেন্ট দেখাতে হবে, এটা কি করে সম্ভব? আর গভর্নমেন্টের প্রপার্টি কারোর বাপত্তি সম্পত্তি নয় যে দান করে দাও। এটাই জেনারেশন জানে না, আজকে জানুক জেনারেশন। কি করেছে এই সরকার? আমি এর আগেও বললাম চিকেন নেক করিডোরকে নিয়ে, যেটা শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। যখন দেশ স্বাধীন হয় তখন জানতো না কোন গভর্নমেন্ট ছিল, আর আজকে এত বড় মারাত্মক ভুল। 123টা প্রপার্টি দিল্লির সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে ইউপির গভর্নর হাউস থেকে শুরু করে বিভিন্ন জায়গা ওয়াকফ বোর্ডের দাবি করা হচ্ছে। আরে ভাই লজিকে আসুন। আমি আপনাদেরকে জানাচ্ছি যে মারাত্মক বিষয় তো তখন আমরা জানতে পারলাম যখন এটা হচ্ছে ওয়াক অ্যাক্ট 1995-এর সেকশন 108A। যখনই 108A বললাম তার মানে এটা এক্সট্রা রাইট অ্যামেন্ডমেন্ট করে দেওয়া, যেটাকে ওমিট করা হলো এই বিলের মাধ্যমে, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কি ছিল রাইটে? মারাত্মক ব্যাপার। বলা হচ্ছে যে যেখানে মানে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডকে, আনলিমিটেড। যখনই কোনো প্রপার্টি নিজের বলে দাবি করবে আর যখন ধরুন কোনো কন্ট্রাডিক্টরি লাগলো সেন্ট্রালের সঙ্গে ওয়াকফ বোর্ডের, তো সবসময় ওয়াকফ বোর্ডকে সুপ্রিম মানা হবে, ওয়াকফ বোর্ডের ল চলবে। এটা কি আইন ভাই? এ তো দেশের থেকে আইনের, মানে সুপ্রিম কোর্টের ওপর ওয়াকফ বোর্ড সুপ্রিম, এইরকম আইন। এটাকে অমিট করা হলো যে এটা কি করে সম্ভব? ওয়াকফ বোর্ডের এত পাওয়ার কিসের? এটা তো এক্সট্রিম পাওয়ার। আর কি অমিট করা হলো সেটা আমি জানাই। সেকশন 104B, যেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট প্রপার্টি যখন ওয়াকফ বোর্ড নিজের বলে দাবি করবে তখন সেটা তার। ভাগ্যে সুপ্রিম কোর্ট ছিল আর দিল্লি হাইকোর্ট ছিল বলে 123টা প্রপার্টি, যেটা 2014 সালের 5 মার্চ দিয়ে দেওয়া হয়েছিল, সেটাতে স্টে লাগানো হয়েছে। তারপরে এই ঘটনা, তারপর গভর্নমেন্টের হুঁশ হলো যে ওয়াকফ বোর্ডকে নিয়ে কি করে রেখেছে দেখি, আর তারপর একের পর এক সেকশন। গভর্নমেন্ট প্রপার্টি যখন তখন যদি দাবি করে ওয়াকফ বোর্ড যেটা আমার বলে, তো গভর্নমেন্ট দিতে বাধ্য।
কি আইন? আচ্ছা, আর কি সেকশন 32 যেখানে বলা হচ্ছে যে কোনো প্রপার্টি নেবে উইদাউট কম্পেনসেশন, আপনাকে টাকা দিল কি দিল না দেখার দরকার নেই। আপনার প্রপার্টি, আমি বললাম ওটা ওয়াকফ বোর্ডের, তার মানে ওটা ওয়াকফ বোর্ডের, আমি কম্পেনসেশন দিলাম কি দিলাম না, হলো না, দরকার নেই। এটা কি? আপনার জায়গা দখল করে নেবে, আপনাকে কম্পেনসেশনই দেবে না, উইদাউট কম্পেনসেশন। বাহ! আর 50-60 বছর পুরনো যে কোনো টাইমের, মানে এটাকে বলা হয়, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করছি, এটাকে নিয়ে কল্যাণ ব্যানার্জি চিৎকার করলেন যে লিমিটেশন, ল অফ লিমিটেশন কেন লাগানো হবে। আমি বলছি কেন লাগানো হবে না। আপনি যখন কোনো কিছু নিয়ে মামলা করতে যাবেন, কোনো বিষয় নিয়ে মামলা করতে যাবেন, তখন এখতিয়ার থাকে যে 10 বছরের মধ্যে 10 বছর পুরনো ডকুমেন্টস, 50 বছর পুরনো জায়গা বলবে ওটা আমার, তাহলে ডকুমেন্ট কোত্থেকে আনবে সেই ব্যক্তি? তার জন্য লিমিটেশন। আর কি আছে সেকশন 28-29 কি বলছে? রেভিনিউ ডিপার্টমেন্ট কোন রকম রাইট নেই ওয়াকফ বোর্ডের মানে ভেতরে দেখার বা জানার যে কি রেভিনিউ জেনারেট হচ্ছে, তার মানে দেশের মধ্যে আছে তো ওয়াকফ বোর্ড। সেকশন 6-7 যে কোনো কোর্ট চ্যালেঞ্জ করবে, মানে কোনো কোর্টই চ্যালেঞ্জ করতে পারবে না ওয়াকফ বোর্ডের। ট্রাইব্যুনালে যে মামলাটা যখন শুনানি হবে, ট্রাইব্যুনাল থেকে যদি নির্দেশ চলে আসে, তো কোনো কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না। তো এগুলোর তো অ্যামেন্ডমেন্টের দরকার ছিল না, এগুলো এক্সট্রা রাইট নয়। তাহলে এবার আপনারা ভাবুন যে এক ছিল কংগ্রেস গভর্নমেন্ট যা যেতে যেতে দেশকে বাঁচ দেওয়ার চেষ্টা করে গেছে, আর এক হচ্ছে আমাদের রাজ্যের নেত্রী মমতা ব্যানার্জি আর এই কল্যাণ ব্যানার্জি, এনারা আবার এক্সট্রা চোখে দেখেন, এনারা কিছু দেখেই দেখতে পান না। আর এখন আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হবে যে এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই চাকরি সিপিএম খেয়েছে, এই চাকরি বিজেপি খেয়েছে, এই চাকরি সুপ্রিম কোর্ট খেয়েছে। তো আমি বলছি এই চাকরি আপনি খেয়েছেন আর আপনার চোর ক্যাবিনেট খেয়েছে। বলুন আমি মিথ্যা কথা বলছি? আর এই যে মিডিয়াতে চলছে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাই বহাল থাকলো, উনি চেয়েছিলেন চাকরি বাতিল হোক, উনি চাকরি বাতিল হোক চাননি, আমিও চাকরি বাতিল হোক চাইনি, সুপ্রিম কোর্টও চায়নি চাকরি বাতিল হোক, বিজেপি সিপিএম কেউ চায়নি চাকরি বাতিল হোক। আপনার লোভ, আপনার ক্যাবিনেট আর আপনার চুরি, আপনার ফ্রড চাকরি খেয়েছে। আর মানুষজন তো ফাঁদে পা দিয়েছে যে চলো ভাই টাকা দিয়ে চাকরি করি, ওটাও অন্যায়, ওটাও অপরাধ। কিন্তু আজকে শুধুমাত্র এই 26,000 না, যেভাবে ভোটের টাইমে আপনি 26,000 প্লাস 26,000-এর ফ্যামিলির ভোটটা এনজয় করলেন চাকরি টিকে যাবে বলে, এইবার 26,000 আর 26,000-এর ফ্যামিলির রোষ এনজয় করুন, কারণ পাপের ঘোড়া ভরে গেছে। আর এটা পাপেরই ফল যেটা আপনি পাচ্ছেন। 26,000 চাকরি, আমি বাকি বললাম না সেক্টর। তাহলে এবার আপনারা চোখে ঘোড়ার নাল লাগিয়ে ভাবুন যে এটা হচ্ছে আমাদের শিক্ষা দপ্তরের অবস্থা, যেখানে পার্থ চট্টোপাধ্যায় জেলে শিক্ষা ব্যবস্থায় আগেই চোর শিক্ষকদেরকে ঢুকিয়ে কয়েক বছর ধরে একটা জেনারেশনের স্টুডেন্টদেরকে ভুলভাল শিক্ষা দেওয়া হলো না। আর এখন যেটা হলো, চাকরি চলে যাওয়ার জন্য সেই নতুন জেনারেশন বাচ্চা শিক্ষা যারা নেবে, যারা ছোট যারা এখন শিখবে, তাদের সিস্টেমের সঙ্গে খেলা হলো, সমস্ত টিচার বাতিল। তাহলে আপনি ফিউচার জেনারেশনের বাচ্চাদের সাথেও অন্যায় করেছেন, অবিচার করেছেন। কোথায় যাবে এই সমস্ত? এটা তো একটা সেক্টর, পুরো সিস্টেম যেখানে আপনি ডিস্ট্রয় করেন। বলে না যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, কোল্যাপস হয়ে যাবে, প্লিজ চাকরি যেন না যায়। আপনি তো বলেছিলেন, রাজ্য বলেনি সুপ্রিম কোর্টে। তাহলে সেই কোল্যাপস করার পেছনে কে, সেই সিস্টেমকে ব্রেক করার পেছনে কে? এইবার বাংলার মানুষের আর মুখ বন্ধ না, এবার ওপেন বলুন। দেখতে পাচ্ছেন তার রেজাল্ট কি, 26,000 চাকরি বাতিল আর ক্যাবিনেটের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের রায়। আমি আসছি ডিটেল অর্ডার নিয়ে, আজকে এখানে এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে কল্যাণ ব্যানার্জিকে একবার ফোন করবেন আর বলবেন যে আনুন স্টে অর্ডার, চাকরি চলে যাচ্ছে, আনুন স্টে অর্ডার, কারণ যা হবে স্পষ্ট হবে।